আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথটেক। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে মহিষটিকরি বিএসএম হাই স্কুলের এবারে ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার অঙ্কের কোশ্চেনটা। তোমরা জানো যে অঙ্কের যে টেস্ট পরীক্ষার কোশ্চেন সেটা 90 নম্বরের কোশ্চেন। তো 90 নম্বরের মধ্যে আমি আজকে এই ভিডিওতে অর্থাৎ এই পার্ট 1-এ প্রথম 50 নম্বর এর উত্তর নিয়ে আলোচনা করব। সমস্ত প্রশ্নের উত্তরটা 100% সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমি একটা একটা করে আলোচনা করছি। দেখো, মহিষটিকরি বিএসএম হাই স্কুল টেস্ট এক্সামিনেশন 2023, মানে এই বছরেরই ক্লাস 10 সাবজেক্ট ম্যাথমেটিক্স। তো দেখো, ফুল মার্কস 90, 3 ঘন্টা 15 মিনিট টাইম আছে। প্রথমে কি বলছে, একের দিকে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরই নির্বাচন করো। 1x6, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এরকম 6টা আছে আর 6টাই উত্তর করতে হবে, 6টা প্রশ্নের উত্তর। কি বলেছে দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। দেখো, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ মূলধনটা যদি এখন 100 টাকা হয়, 10 বছরের পরে কত হবে? দ্বিগুণ, অর্থাৎ 200 টাকা হবে, তাই না? তাহলে 10 বছরের পরে 200 টাকা হচ্ছে, অর্থাৎ 100 টাকা বাড়ছে। তাহলে 10 বছরের সুদ কত হলো? 100 টাকা। তাহলে 10 বছরে যদি সুদ 100 টাকা হয়, তাহলে এক বছরে কত? 100কে জাস্ট 10 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে। আমি করেছি, দেখো এখানে এইভাবে। এই যে মূলধন 100 টাকা হলে 10 বছর পরে 200 টাকা হবে, যেহেতু দ্বিগুণ বলেছে। তাহলে মোট সুদ হচ্ছে 200 মাইনাস 100, 100 টাকা। আর বার্ষিক সুদের হার কত হবে? 10 দিয়ে ভাগ। 10 দিয়ে কেন ভাগ করলাম? যেহেতু 10 বছরে বলেছে এটা, তাহলে এক বছরে হবে নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করবো, 10% অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা কি বলেছে। x² বাই x সমান 6 সমীকরণটির বীজ আর বীজদ্বয় কি হবে। দেখো, জিরো অ্যান্সারটা হবে না। ফার্স্ট অপশন জিরো আছে। জিরো কেন হবে না? কারণ এই যে নিচে এক্স আছে, হর জিরো হতে পারে না। হর জিরো হলে এটা অসংগত হবে, সেই কারণে জিরো হবে না। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা 6 হবে, কারণ 6-এর স্কোয়ার হচ্ছে 36, মানে 36/6 মানে হচ্ছে 6। তো আমি এটা করে দেখেছি, দেখো এখানে সমাধানটা, যে x² বাই x=6, অর্থাৎ x ≠ 0। তাহলে এখান থেকে x=6 হচ্ছে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 6, মানে বি অ্যান্সার। তারপরে দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এ হচ্ছে 100 ডিগ্রি, তাহলে সি এর মান কত? খুব সহজ অঙ্ক দিয়েছে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এ কোণটা যদি 100 হয়, তাহলে এর বিপরীত কোণ তো সি। তাহলে অ্যাঙ্গেল সি হবে 180 মাইনাস 100, অর্থাৎ 80 ডিগ্রি। সি অ্যান্সার। ঠিক আছে, এইভাবে সমাধান করতে হবে এটা, অ্যান্সার সি। চলো তারপরে কোশ্চেন দেখো, 4টা সাইন এ প্লাস সাইন বি সমান 2 হলে, এটা খুব সহজ। যখনই দেখো সাইনের সব থেকে বড় মান কি? 1 হয়, আর সাইন বি এরও 1 হবে, তাহলে এটা মানে হচ্ছে 1 + 1 = 2, অর্থাৎ সাইন এ সমান 1 আর সাইন বি সমান 1। এখন সাইন এ কখন 1 হবে? আমরা জানি সাইন 90 ডিগ্রি 1 হয়, তাহলে এ এর মানটা 90 ডিগ্রি হবে। একই রকমভাবে বি এর মানটা 90 ডিগ্রি হবে, তাই না? এবার কস এ মাইনাস বি চেয়েছি, তাহলে 90 থেকে 90 বাদ দিলে 0 হয়, তাহলে cos 0 মানে 1 হয়, তাহলে অ্যান্সার হবে এ, মানে 1। ঠিক আছে, এখানে কষে দেখিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে এর সমাধান। ওকে, চলো 5টা দেখো, একটি ঘনকের আয়তন 64 ঘনসেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে। খুব সহজ অঙ্ক। দেখো, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, মানে এ কিউব। তাহলে 8-এর কিউব, 4-এর কিউব 64 হয়, তাহলে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 হবে। ঠিক আছে, আর প্রতি বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? a√3, মানে 4√3। অ্যান্সার হবে ডি। এখানে কষে দেখিয়েছি এর, এই যে। ঠিক আছে, ধরি প্রতি বাহুর দৈর্ঘ্য এ সেমি, তাহলে এখান থেকে আমি এ কিউব সমান 64, এ সমান 4, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × a, মানে 4√3 সেমি। তারপরে দেখো 6-এরটা দেখো, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14, এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? খুব সহজ প্রশ্ন। দেখো, সংখ্যাগুরু মান 15, কখন সংখ্যাগুরু মান 15 হবে? এর মানেটা হচ্ছে সব থেকে বেশি যেন এই 15টা বেশি লেখা থাকে। ঠিক আছে, দেখো 15টা আছে 1, 2, দুবার আছে। ঠিক আছে, তো সংখ্যাগুরু 15 হতে হলে 15টাকে 3বার হতে হবে। তার কারণটা হচ্ছে দুবার তো 16টাও দুবার আছে, তাই না? 17টাও দুবার আছে। ঠিক আছে, আবার
তাহলে একমাত্র 15 যদি সংখ্যাগুরু মান হয় তাহলে এক্স সমান 15ই হতে হবে, অর্থাৎ 15টাকে বেশি বার থাকতে হবে, সেই কারণে 15 অ্যান্সার। ঠিক আছে, চলো এই হলো একের দাগের উত্তরগুলো। এরপরে দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, 5 একে 5, প্রত্যেকটাই করতে হবে। না 6টা আছে, একটা বাদ দিলে বাদ দেওয়া যাবে, বাকি 5টা করতে হবে। দেখো অন্য কোনো শর্ত ছাড়া, প্রথমেরটা, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলা হয়? এর উত্তর হবে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তারপর তো √5 - 1 অনুবন্ধীকরণী কী হবে? √5 - 1 অনুবন্ধীকরণী হচ্ছে অনুবন্ধীকরণী, অর্থাৎ এই অনুবন্ধী মানে হচ্ছে রুটযুক্ত পদের আগে সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ এইখানে যে প্লাস আছে এটা মাইনাস হবে, মানে -√5 - 1। আমি এখানে করেছি, এই যে দেখো এর সমাধানটা কিছুই নাই, জাস্ট এই রুটযুক্ত পদের আগে সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ প্লাসটা এখানে মাইনাস হবে। ঠিক আছে, এইভাবে করব। তারপরে দেখো কি আছে, তারপরে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ পরস্পর, হ্যাঁ স্পর্শক আর স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ এটা কিন্তু অবশ্যই লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি। এটা উত্তর হবে 90 ডিগ্রি করে নাও। আচ্ছা তারপরে দেখি, আচ্ছা এটার মান কত? এটা খুব সহজ ব্যাপার, জাস্ট পায়ের জায়গায় আমি 180 বসিয়ে দেবো, দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে। এই যে এর সমাধানটা হচ্ছে এটা 8π/9, তাহলে জাস্ট পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, কাটাকুটি করলাম, এটা 20 আর 8 গুণ করে 160, তাই 160 ডিগ্রি অ্যান্সার। ঠিক আছে, তারপরটা কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ব্যাসার্ধ আর উচ্চতা h, তির্যক উচ্চতা l হলে r সমান, এটা সূত্র যে r সমান হবে √L² - h²। হ্যাঁ এই যে এটা হবে √L² - h², এটা ফর্মুলা থেকে আসছে। তারপর দেখো 6এরটা 1 2 3 4 5 6 7 8 9 10, এর মধ্যমা কত হবে? খুব সহজ ব্যাপার, এর মধ্যমা হচ্ছে 5 হবে, এর মধ্যমা, তাই তো 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, মধ্যমাটা কীভাবে আমরা বার করব? যদি n-তম সংখ্যা হয় তাহলে এনটা যদি যুগ্ম হয় তাহলে ফর্মুলা হচ্ছে যে n/2 প্লাস 1তম পদ, আর হচ্ছে এর যে ফর্মুলাটা আছে 5টা কী করে হচ্ছে বলছি, এখানে যেহেতু এনটা যুগ্ম, ঠিক আছে, তাহলে n/2তম পদ, অর্থাৎ 10/5, 10/2 অর্থাৎ 5তম পদ, 1 2 3 4 5, এটা হচ্ছে, এদিকে আছে 1 2 3 4 5, এটা তার মানে এখানে একটা ভুল হয়েছে আমার, এই যে 1 2 এখানে মধ্যমা হচ্ছে, দেখো এর ফর্মুলা হচ্ছে n/2তম এবং n/2 প্লাস 1, মানে এটার ফর্মুলা, এটা অ্যান্সার হবে 5.5, মধ্যমা 5.5। কী করে হচ্ছে দেখো বলে দিচ্ছি, এখানে একটা ফর্মুলা আছে যে x n/2 তম প্লাস x n/2 প্লাস 1তম বাই 2, তাহলে দেখো 5 প্লাস 6/2 সমান হচ্ছে 5.5। তার কারণটা হচ্ছে এখানে, এই দেখো এখানে মাঝখানে দুটো আছে 5 আর 6, কারণ এদিকে দেখো 4টে, এদিকে 4টে, তাই না? তাহলে 5 আর 6-এর গড় হবে এর মধ্যমা, অর্থাৎ 5.5 অ্যান্সার হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো 3এর দাগের। আচ্ছা তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোনো স্কিপ করে যাবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। আমি এখন পর্যন্ত করলাম 6 আর 5 11, এখন অনেক নম্বর আছে, টোটাল 50 নম্বর এই ভিডিওতে দেখানো হবে। আর আমার যদি এইগুলো ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। চলো 3এর দিকে সত্য বা মিথ্যা লেখো, যে কোনো 5টি। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 81 টাকা। এটা সত্য কি মিথ্যা লিখতে হবে। এটা আমি সমাধান করে দেখিয়েছি, দেখো দ্রব্যটির মূল্য 100 টাকা, প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে, তাহলে 1 বছর পরে মূল্য কত হবে? দেখো 100 গুণিত 100 মাইনাস 10/100, এইভাবে 90 টাকা হচ্ছে। 2 বছর পরে কী হবে? 90 গুণিত আবার এই সেম জিনিস, কারণ এটা ফর্মুলা আছে না একটা, যে 100 মাইনাস এখানে যে হ্রাস যেটা পাচ্ছে সেটা লিখবো বাই 100, এটা ফর্মুলা। তো এখান থেকে 81 হচ্ছে, তাহলে এর উত্তরটা কিন্তু, এটা কিন্তু সত্য। ঠিক আছে, সত্য।
তারপরে দেখো এক্স ওয়াই সরলভেদে আছে, এক্স ওয়াই সমান ধ্রুবক, এটা অবশ্যই মিথ্যা হবে। যদি ব্যস্ত ভেদে থাকতো সত্য হতো। তার কারণটা এখানে দেখিয়েছি আমি, এক্স ওয়াই সরলভেদে থাকলে এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, কিন্তু দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই, তাই এটা মিথ্যা হবে। 2 নম্বরটা মিথ্যা। তারপর 3 নম্বর, দুটি ত্রিভুজ সদৃশ হলে তারা সর্বসম হবে। দেখো দুটি ত্রিভুজ সদৃশ তারা সর্বসম হবে, এটা দেখো দুটি সদৃশ ত্রিভুজের 3টি কোণ সমান হয়, অর্থাৎ এ এ এ, কিন্তু এই যে অ্যাঙ্গেল 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 এটা কিন্তু সর্বসমতার কোনো নেই, যে শর্তগুলোর মধ্যে এটা পড়ছে না, তাই কিন্তু দুটি ত্রিভুজ সদৃশ হলে তারা সর্বসম হবে এমন কোনো মানে নেই, অর্থাৎ প্রদত্ত বিবৃতি কিন্তু মিথ্যা। ঠিক আছে, চলো তারপর দেখো, তারপরটা আছে যে সাইন 4 থিটা সমান cos 60 ডিগ্রি হলে থিটা এর মান 15 ডিগ্রি। এটা আমি কষে দেখিয়েছি, এই যে এখানে দেখো, এখানে কি করেছি না সাইন 4 থিটা সমান cos 60 ডিগ্রি, তারপর আমি কি লিখেছি cos 60, এটাকে লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস 60 এরকম করে সাইন 30 ডিগ্রি হয়েছে, তাহলে 4 থিটা সমান 30 ডিগ্রি, থিটা সমান 30/4, মানে হচ্ছে এটা 7.5, 7 পূর্ণ 1/2। ঠিক আছে, এইভাবে সমাধান হবে। চলো পরেরটা কি আছে দেখো, 5এরটা বলেছে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। দেখা যাক এটা কতটা সঠিক হয়। নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা হচ্ছে 2πr²। নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। ঠিক আছে, তাহলে এটা যদি 2πr² আর ভূমির ক্ষেত্রফল তো πr², তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ, তাহলে এটা সত্য, তাই না? এটা 2πr², এটা πr², তাহলে ভূমির ক্ষেত্রফল দ্বিগুণ হচ্ছে, তাহলে এটা হলো সত্য। তারপরে দেখো 6এরটা কি বলেছে এখানে, আচ্ছা 6এরটা বলছে যে 10, 9, x 8 আর কি আছে y 11 সংখ্যাগুলির গড় মান 10 হলে কত? x প্লাস y সমান 20। খুবই সহজ, জাস্ট এগুলো সব যোগ করব, যোগ করে আমি 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, চলো তাহলে সব যোগ করেছি, দেখো 6 দিয়ে ভাগ করেছি কারণ 6টা সংখ্যা আছে, এরকম করে এটা পেয়েছি x প্লাস y প্লাস 38/6, আর বলে দিয়েছে যে এদের গড় x প্লাস না গড় 10 বলেছে, তাহলে শর্তানুযায়ী এটা সমান 10 করেছি। এখান থেকে আমি দেখো সমাধান করে x প্লাস ওয়াই 22 পেয়েছি, কিন্তু এখানে বলা আছে x প্লাস ওয়াই 10, সুতরাং প্রদত্ত বিবৃতির মিথ্যা। চলো তারপর দেখো 4এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এখানে প্রায় দেওয়া আছে 12টা প্রশ্ন দেওয়া আছে, 10টা করতে হবে, প্রতিটা প্রশ্নের মান কিন্তু 2 আছে। দেখো প্রথমে ট্যাগটা কি বলেছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। খুবই সহজ অঙ্ক। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখে নেব যে ধরি ব্যবসায় মোট লাভ x টাকা। দেখো এখানে করেছি অঙ্কটা সমাধান, ব্যবসায় মোট x টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে তিনজনের মূলধন অনুপাত দেওয়া আছে 3:8:5, তাহলে প্রথম ব্যক্তির লাভ কি হবে, x গুণিত এই 3 এদের যোগফল অর্থাৎ 3x/16। একই রকমভাবে তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 5x/16। দ্বিতীয় ব্যক্তির লাভ বার করে ওটা প্রয়োজন নেই, কারণ এখানে প্রশ্নে দেখো বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, সেই জন্য আমি প্রথম আর তৃতীয় লাভটা বার করেছি। তাহলে কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, সেই জন্য আমি কি করেছি, প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 3x/16 সমান 5x/16, মানে তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ 5x/16 - 60। এটা সমাধান করে x সমান 480 480 পেয়েছি, সুতরাং ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটার সমাধান। চলো এরপরে দেখো পরেরটা 2 নম্বরেরটা কি বলেছে, প্রশ্ন আগে পড়ি। বার্ষিক 5% সরল সুদের হারে 5000 টাকা 5 বছরের সুদে আসলে কত হবে? খুব সহজ অঙ্ক। দেখো মূলধন হচ্ছে পি 5000 টাকা, বার্ষিক সুদের হার 8%, অর্থাৎ 5%, সময়টি হচ্ছে 5 বছর, সুদ হচ্ছে I/PRT/100 আমরা জানি, বা PTR/100 যাই বলো। তো এখানে মানগুলো বসিয়ে 1250 টাকা পেয়েছি, এটা সুদ, তাহলে সুদে আসলে কত হবে, পি প্লাস আই, পি মানে মূলধন মানে 5000, তার সঙ্গে যা যোগ করবো হয়ে যাবে। খুবই ইজি অঙ্ক, তাই না? চলো 3-এরটা দেখো, এ সমানুপাতিক বি, যখন এ সমান 2 তখন বি সমান 14, এ সমান 5 হলে বি এর মান কত? এটা ভেদের অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। দেখো জাস্ট এখানে লিখেছি এ সমান এ ভ্যারিজাস বি, তারপরে এ সমান কে বি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, দিয়ে 1 নম্বর সমীকরণে এ সমান 2 বি সমান 14, এটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে। দেখো এখানে প্রশ্নে বলা আছে যে এ সমান 2 বি সমান 14, কোথায় জানো, এই যে এ সমান 2 আর বি সমান 14। ঠিক আছে, জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে আমি কে এর মান পেয়েছি 1/7,
আবার কে এর মানটা 1 নম্বরে বসিয়েছি, তার সঙ্গে কি বসেছি দেখো এখানে বলা আছে এই যে এ সমান 5, তাই এ সমান 5 এবং কে এ সমান 1/7 বসিয়ে ওখান থেকে আমি বি এর মানটা বার করেছি। দেখো এটা হচ্ছে সমাধান, ঠিক আছে। তোমরা চাইলে এখান থেকে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে, পরে তোমরা দেখতে পারো সমাধানগুলো, ঠিক আছে। চলো তারপরে দেখো চারেরটা কি বলছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এই তিনটে দিয়েছে, এগুলো লিখে দিলাম। দেখো এটা কিভাবে করেছে দেখো, এই যে রুট, এই রুটের ভিতরে এইখানটা যে 3, এটার মানেটা হচ্ছে 2 এর পাওয়ার 1/3, বুঝা গেল। সাধারণত কিছু না থাকলে ওটা 2 থাকে পাওয়ারে, তখন আমরা √2 সমান 2 এর পাওয়ার হাফ লিখি। তো এখানে যখন 3 আছে তার মানে বুঝতে হবে 2 এর পাওয়ার 1/3। একই রকমভাবে তারপরটা 3 এর পাওয়ার 1/4, একই রকমভাবে তারপরটা 5 এর পাওয়ার 1/6। এইবার এই 3, 4 আর 6 লসাগু করতে হবে। তো লসাগু হচ্ছে 12 হবে নিশ্চয়ই। তো 12 সেজন্য এবার এই যে 1/3 এইটার হরে আমি 12 আনবো। কেমন, 3কে 4 দিয়ে গুণ করে 12 হয়, তাই আমি 4 দিয়ে গুণ করেছি। আর যেহেতু হরে 4 দিয়ে গুণ করেছি তাই লবেও 4 দিয়ে গুণ করেছি। এরকমভাবে 4/12 হয়েছে, 4টাকে ভিতরে এনেছি, 1/12 বাইরে রেখেছি, 2 এর পাওয়ার 4 মানে 16, 16 টু দি পাওয়ার 1/12, ঠিক আছে। তারপরটা একই রকমভাবে করেছি, দেখো 4 সঙ্গে 3 গুণ করে 12, মানে মোট কথা এই যে পাওয়ারের এই হরের অংশটাকে আমি 12 আনছি সবার, কিন্তু যাতে 1/12টা শেষে আসে। দেখো এইভাবে আসছে, তাহলে কি সুবিধা আমার, সবার পাওয়ার সেম আছে, এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 16, তারপরে 25, তারপর 27, তাই আমি লিখেছি যেহেতু 16 লেস দেন 25 লেস দেন 27, তাই এই সোজাসুজি এইটা লিখেছি, এইভাবে করেছি। ওকে, চলো 5এরটা দেখো কি বলেছে, এবিসিডি এর বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি বৃত্তের ব্যাস যদি অ্যাঙ্গেল এবিসি সমান 65 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডিএসি সমান 40 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল বিসিডি এর মান নির্ণয় করো। প্রথমে ছবিটা আঁকতে হবে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাকে কিন্তু একটা বৃত্ত এঁকে সেই বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে, তারপরে কিন্তু আমাকে এর মানে সমাধানটা করতে হবে, ঠিক আছে। খুব বুঝে করতে হবে অঙ্কটা। দেখো আমি এখানে একটা বৃত্ত এঁকেছি, জাস্ট হাতেই এঁকেছি, দেখো একটা এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি এঁকে নিয়েছি, বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং অ্যাঙ্গেল ডিএসি 40 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল ডিএসি মানে এই যে কোণটা দেখছো এটা 40 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলেছে, এবিসি 65, এ দুটি বলা আছে, এবিসি মানে এই যে কোণটা, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হলে পরস্পর সম্পর্ক আমরা জানি, তাই অ্যাঙ্গেল এডিসি মানে এই যে অ্যাঙ্গেলটা এডিসি সমান কি হবে দেখো 180 মাইনাস এবিসি, তাই না। এটা যদি এটা যদি 40 হয় তাহলে 180 মাইনাস এবিসি মানে 180 মাইনাস 60, সরি এবিসি 65, তাহলে এরকম করে বিয়োগ করে আমি 115 পেয়েছি অ্যাঙ্গেল এডিসিটা। তারপরে দেখো আবার কি করেছি, আবার অ্যাঙ্গেল ত্রিভুজ এসিডি, এই যে ত্রিভুজটা এসিডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাঙ্গেল ডিএসি 40 যেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখন আমি পেলাম এডিসি 115, তারপরে তাহলে এইভাবে আমি এই অ্যাঙ্গেলটা বার করে নেবো, মানে ডিসিএম অ্যাঙ্গেলটা বার করে নিচ্ছি 180 থেকে বিয়োগ করে, ঠিক আছে, 25 ডিগ্রি, তাহলে এটা হলো 25 ডিগ্রি, ঠিক আছে। এবি বৃত্তের ব্যাস, এই যে এটা বৃত্তের ব্যাস হওয়ায় অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণটা হচ্ছে এ দেখো ব্যাস বৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি হয়, সেজন্য এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 হয় তাহলে দেখো এবার অ্যাঙ্গেল বিসিডি কি চেয়েছে, অ্যাঙ্গেল বিসিডি চেয়েছে, বিসিডি দ্যাট মিনস এই পুরোটা, তাই তো এই পুরোটাই চেয়েছে। আমি পেয়েছি এটা 90, কেন, এটা বৃত্তস্থ কোণ, এই যে দেখো এটা যদি ব্যাস, এটা 90 নিশ্চয় হবে কি না, এটা উপপাদ্য আছে, এটা 90 ডিগ্রি। আবার আগের দেখো ডিসি এটা বার করে নিয়েছি আমি কত 25, তাহলে জাস্ট 90 সঙ্গে 25 যোগ করলে পুরো এই অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল বিসিডিটা পেয়ে যাবো, 90 প্লাস 25 যোগ করলে 115 হয়। এটা হচ্ছে সমাধান, ঠিক আছে। চলো তারপরে কি আছে, তারপরে দেখো 6টা বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি এবং পিবি সমান এ কিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আগে প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে ভালো করে ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। ত্রিভুজটা যেমনটা বলেছে তেমন এঁকেছে, দেখো যেমন বলা আছে। প্রথমে কি বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে এবিসি ত্রিভুজ এঁকেছি, আর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আমি পিকিউ করেছি, যেমনটা বলেছে, জাস্ট ছবি দেখেছি। এবার যেগুলো বলা আছে লিখে নিয়েছি, যে পিবি সমান এ কিউ বলে দিয়েছে, এপি সমান 4 সেমি মানে এটা 4 সেমি বলে দিয়েছে, কিউসি সমান 9 সেমি। এখানে আমি একটা কথা লিখেছি, এটা তোমাদের বই আছে দেখবে এই কথাটা লেখা আছে, যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। এটা তোমাদের বই লেখা আছে, দেখবে ওই ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্য আছে তার প্রথম দিকেই এগুলো পাবে, এই লেখাটা পাবে। তাহলে এই লেখাটা থেকে আমরা অনায়াসেই বলতে পারি, এই যে বলছি না ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল সরলরেখা, তাহলে এখানে বিসি এর সমান্তরাল সরলরেখা নিশ্চয়ই পি কিউ, তাই না।
ত্রিভুজের অপর দুই বাহুকে, অর্থাৎ অপর দুই বাহু নাকি বিসি ছাড়া এই যে এবি এবং এসি, তাই না, এই বাহুকে বলছে সমানুপাতে বিভক্ত করে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি হবে। এটাই হচ্ছে আমার আসল কথা, আসল মেন অঙ্কটা হবে এই 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 এইটা থেকে, এই এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, তাহলে কি অ্যান্সার হবে? জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি, এপি জায়গায় 4 বসিয়ে দিয়েছি, পিবির জায়গায় পিবিতে বার করবো আমরা। ঠিক আছে, তো এ কিউ এর জায়গায় পিবি বলেছি, লিখেছি, যেহেতু পিবি সমান এ কিউ দেওয়া আছে আর কিউসি বলে দিয়েছে 9, জাস্ট বসিয়ে দিয়ে পিবি সমান 6 সেমি পেয়েছি। ওকে, খুব ভালো একটা অঙ্ক এবং খুব কনসেপচুয়াল এই অঙ্কটা, এটা তোমরা ভালো করে বুঝবে, একটু অন্য ধরনের অঙ্ক দিয়েছে এটা। ঠিক আছে, চলো তারপরে দেখো ভিআইআই। 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি জ্যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, জ্যা দ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি। জ্যা দ্বয়ের মধ্যে দূরত্ব, খুবই সহজ অঙ্ক, খুব সহজ। জাস্ট ছবিটা ভালো করে রাখতে হবে। দেখো ছবিটা আমি এঁকেছি, একটা ত্রিভুজ এঁকেছি। আচ্ছা, ত্রিভুজ আঁকার পরে এটা 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি জ্যা, দুখানা জ্যা এঁকেছি, একটা এইদিকে এঁকেছি, একটা এখানে এঁকেছি। ঠিক আছে, আমি এখানে দেখো ছবির মাধ্যমে পুরো বুঝিয়েছি কথাটা, যে ওএ সমান 5 সেমি, মানে ওএ তো ব্যাসার্ধ 5 সেমি হবে, আবার এবি হচ্ছে 6 সেমি ধরেছে, এই জায়গাটাকে 6 সেমি ধরেছি, আর সিডিটাকে 8 সেমি ধরেছি। তাহলে এই সমান 3 সেমি, কারণ এটা তোমরা জানো যে এই যে কেন্দ্র থেকে যে লম্ব হবে, এটা লম্ব হয় এবং এটা হাফ হাফ হয়, মানে এই সমান 3 সেমি হবে। একই রকমভাবে এভাবে ওসি সমান 5 সেমি, সব এগুলো লিখে দিয়েছি যেগুলো। ঠিক আছে, ওসি 5 সেমি কেন, এটাও তো ব্যাসার্ধ। এভাবে সিডি সমান 8 সেমি, এইটা এই জায়গাটাকে 8 সেমি ধরেছি, তাহলে এর হাফ হবে সিএফ 4 সেমি। এইভাবে আমরা ওইটা পেয়ে যাব। ঠিক আছে, ওইটা হবে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এই যে এটা অতিভুজ, আর এইটা হচ্ছে 3। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস এইটা ভূমি স্কোয়ার। এভাবে 4 সেমি ওই পেলাম, একই রকমের ওয়েফ পেয়ে যাব 3 সেমি। তারপরে আমি জাস্ট এই দুটো যোগ করেছি, মানে ওই প্লাস ওয়েফ, এটাই তো দুটো জায়গার মধ্যে দূরত্ব, যোগ করে 7 সেমি। বোঝা গেল? এটা 7 সেমি উত্তর। বেশ ভালো একটা অঙ্ক। চলো তারপরে কি আছে দেখি। সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সমান 1/√2 হলে কস থিটার মান কত? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। জাস্ট এটা আমি কি করব, 1/√2 জায়গায় লিখে দেবো যে সাইন 45 ডিগ্রি। দেখো এখানে সাইন থিটা প্লাস 15 সমান 1/√2, 1/√2 জায়গায় কি লিখবো, সাইন 45। ব্যাস, তাহলে থিটা প্লাস 15 45, তার মানে থিটা হচ্ছে 45 মাইনাস 15 মানে 30 ডিগ্রি। থিটা যখন 30 ডিগ্রি হবে তাহলে কস থিটা আমার কত হবে, কস 30 ডিগ্রি মানে √3/2। খুব সহজ অঙ্ক। তারপরটা খুব ইজি অঙ্ক আছে, দেখো কি বলি, সাইন 15 ডিগ্রি কস 75 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক। জাস্ট আমরা এখানে প্রথম যে পার্টটা আছে সেটাকে আমি সাইন করেছি, অর্থাৎ কস 75কে আমি সাইন এনেছি, সেটা সাইন 15 হবে। আর দ্বিতীয় পার্টে আমি সবটা কস করেছি, অর্থাৎ এখানে সাইন 75 ছিল, সেটাকে আমি কস 15 নিয়ে এসেছি। এতে কি হলো না, সাইন 15 সাইন 15 গুণ করলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি হচ্ছে, আর কস 15 ডিগ্রি আর কস 15 ডিগ্রি গুণ করলে হচ্ছে কস স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দ্যাটস ওয়াই এর মানটা হচ্ছে 1। ওকে, চলো তারপর 10এরটা দেখো। দুটি লম্ববৃত্তকের চোঙের উচ্চতার অনুপাত 1:2 ও ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। তো কিভাবে করব দেখো, করেছি এখানে যে ধরি দুটি লম্ববৃত্ত চোঙের ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 ধরে নিয়েছি এবং উচ্চতাটাকে H1 H2 ধরে নিয়েছি। দেওয়া আছে কি, দেওয়া আছে উচ্চতার অনুপাত হচ্ছে 1:2, সেই জন্য H1 H2 1/2 লিখেছি। আর পরিধি মানে 2πr, তো 2πr1, তাই তো নাকি কি দিয়েছে, হ্যাঁ তাদের ভূমির পরিধি মানে 2πr1 আর 2πr2, তাদের অনুপাত 3/4। তা আয়তন কি, আমরা জানি যে লম্ববৃত্ত চোঙের আয়তন হচ্ছে 2πrh, তার মানে প্রথমটা ক্ষেত্রে 2πr1h1 আর দ্বিতীয়টার আয়তন হবে 2πr2h2। জাস্ট এদের অনুপাতটা বার করে নিচ্ছি। অনুপাত এখানে যা দেখো জাস্ট গুণ করে দিচ্ছি, তাই না, 3/4 মাল্টিপ্লাই 1/8 গুণ করে 3/8 মানে 3:8 হচ্ছে অনুপাত। খুব সহজ অঙ্ক। ঠিক আছে, চলো তারপর দেখো 11এর অঙ্কটা। একটি সমকোণী চৌপলাকৃতি, সমকোণী চৌপল মানে হচ্ছে আয়তঘন। ঠিক আছে, সমকোণী চৌপলাকৃতি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? খুবই সহজ অঙ্ক। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই দৈর্ঘ্যটা 3x বা 3k যাই ধরো না কেন, 3x একক 3x সেমি
আর প্রস্থটা 2x সেমি আর উচ্চতাটা x সেমি ধরে নেবো। ধরে নিয়ে জাস্ট তিনটের গুণফল সমান 384 লিখবো, ওখান থেকে x পেয়ে যাবো, দিয়ে সমগ্রদের ক্ষেত্রে সূত্রটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, যে সূত্রটা আছে না 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, ব্যাস আমি করেছি। সমাধানটা তোমরা দেখে নাও, ঠিক এইভাবেই করেছি। আচ্ছা, সমাধানটা এই যে দেখো, খুবই সহজ অঙ্ক, ঠিক ওইভাবেই করেছি যেমন বললাম। ঠিক আছে, গুণ করে এখান থেকে এক্স পেয়েছি 8, পারলে তোমরা স্ক্রিনশট করে নাও এটা, ঠিক আছে, পরে দেখতে পাবে। এই যে এবার 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি, এ বলতে দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ, আর সি বলতে উচ্চতা, ব্যাস। চলো তারপরটা দেখো, 12 অঙ্কটা কী করেছি। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 আর সামেশন মানে বা সিগমা যাই বলো, সিগমা এফ এক্স সমান 12 প্লাস 5 কে সিগমা এফ সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, আমরা জাস্ট গড় যে ফর্মুলা আছে সেটা লিখবো, লিখে ওখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক এটা। গড় জানি আমরা কি সিগমা এফ এক্স বাই এফ, জাস্ট এখানে বলে দিয়েছে 8.1, তার 8.1 সমান এটা বলে এখান থেকে কে এর মান বার করি, মানে খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, ফর্মুলা জানলে হবে। এই যে এটা হচ্ছে এর সমাধান। চলো তারপর আমরা এগিয়ে আসছি 5 দাগের। তার আগে বলি, অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা জাগাবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর আমাদের চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। চলো 5 দাগে কী বলছে দেখো। প্রথমে আচ্ছা, এখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 একে 5, মানে প্রত্যেকটা প্রশ্নে 5 নম্বর আছে। প্রথমে একটা দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ দিয়ে একটা অঙ্ক দিয়েছে। কি বলছে দেখো, যদি বার্ষিক 10% হার সুদে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো দুটো সূত্র জানতে হবে, একটা চক্রবৃদ্ধি সুদের সূত্র জানতে হবে আর একটা সরল সুদের সূত্র জানতে হবে। সরল সুদ হচ্ছে আই সমান পিআরটি বাই 100 বা পিটিআর বাই 100, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কি, চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দ্য পাওয়ারে এন। এই দুটো ফর্মুলা জানলে কিন্তু অঙ্কটা না হয়ে যাবে। না ওটা ওটা হচ্ছে যেটা আমি বললাম লাস্টে, ওটা হচ্ছে ইয়ের তারপর পি বিয়োগ করতে হবে ওখান থেকে। যাই হোক, আমি অঙ্কটা করেছি, দেখো এখানে সমাধানটা পুরোটাই করেছি, আমি বলে দিচ্ছি কিভাবে হয়েছে। এই জন্য প্রথমে আমি লিখেছি যে ধরি মূলধন পি হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, যেহেতু ওটাই চেয়েছে ওটা আমি এক্স ধরে নিচ্ছি। ধরে এবার আর তো দিয়েছে 10% বলে দিয়েছে। ঠিক আছে, সময় 3 বছর এটাও বলে দিয়েছে। সরল সুদের ফর্মুলা লিখেছি পি আর টি বাই 100, ওখান থেকে আমি সরল সুদ পেয়ে 3x বাই 10 টাকা। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দ্য পাওয়ার টি মাইনাস পি। মাইনাস পি কেন হচ্ছে, এটা হচ্ছে তোমার সমূল চক্রবৃদ্ধি, যেটা সমূল। ঠিক আছে, ওখান থেকে তো মূলধনটা বিয়োগ করতে হবে, তো সুদ পাবো, সেই জন্য বিয়োগ করেছি। দিয়ে মানগুলো জাস্ট বসিয়ে দিয়ে এইভাবে এটা এসছে এইটা। এবার শর্তানুযায়ী কি ও বলেছে যে অন্তর 930, তাহলে চক্রবৃদ্ধিটা নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে এইটা মাইনাস সরল সুদ মানে 3x বাই 10 মাইনাস করেছি। তো মাইনাস করে ওখান থেকে আমি এক্সের মানটা সমাধান করে বের করছি। দেখো এটা পারলে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, পরে দেখতে পাবে। এটা হচ্ছে পুরো সমাধান। চলো তারপরে 2 দাগেটা দেখি। 2 দাগের অঙ্কটা, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন যথাক্রমে 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে নির্ণয় করো। এটা পুরো বই থেকে অঙ্কটা দিয়েছে, একটু বড় হবে অঙ্কটা। যাই হোক, এর সমাধানটা আমি করেছি, তোমরা দেখো কিভাবে করেছি। দেখো প্রথমে এখানে দুটো পার্ট আছে। প্রথম ক্ষেত্রে আমরা প্রথম দুজনের বার করেছি। দেখো প্রথমে আমি এখানে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের আমি মূলধনের অনুপাতটা বার করেছি, যেটা দেওয়া আছে যে 2,40,000 ইস্টু 3 লাখ। এখান থেকে আমি তাদের অনুপাতটা বার করেছি 4:5। এবার পিটার এসে যে 81,000 টাকা দিচ্ছে সেটা তো এই শ্রীকান্ত সৈফুদ্দিন ভাগ করে নেবে, সেই জন্য ওই 81,000 টাকা থেকে ওরা ওদের মূলধনের অনুপাতে ভাগ করে দিয়েছি। দেখো ভাগ করে দেখো, শ্রীকান্ত পেয়েছে 36,000 টাকা আর বাকিটা সৈফুদ্দিন পেয়েছে মানে 35,000 টাকা। এটা হলো প্রথম পার্ট।
এরপরে দেখো বছরের লাভ যদি মাসে পেতে হয় তাহলে তাদের কিভাবে মূলধন অনুপাত হবে সেটা লিখেছি, এটা কি ভালো করে বুঝতে হবে এই জিনিসটা। দেখো এখানে অনেকটা বোঝার আছে। 2,40,000 টাকা তো দিয়েছিল শ্রীকান্ত, সেটা 4 মাস খেটেছে, বাকি 8 মাস কিন্তু ওই টাকা খাটেনি, কারণ শ্রীকান্ত আবার কিন্তু তুলে নিয়েছে। দেখো পিটার যখনই দিয়েছে 81,000 টাকা, শ্রীকান্ত সেখান থেকে এই 36,000 টাকা তুলে নিয়েছে। সেই জন্য আমি 2,40,000 থেকে 36,000 বিয়োগ করেছি, করে গুণিত 8 দিয়ে গুণ করেছি, কারণ বাকি 8 মাস কিন্তু এটা খেটেছে। ঠিক আছে, এইভাবে এই হচ্ছে টোটাল যোগ করে, এটা হচ্ছে টোটাল শ্রীকান্তের মূলধন মাসে পেতে হলে, যেটা লাভ মাসে পেতে হলে। একই রকমভাবে সৈফুদ্দিনটাও করে বার করেছি, 3,00,000 গুণিত 4 প্লাস 3,00,000 থেকে 35,000 বিয়োগ করেছি। কেন বিয়োগ করেছি না, এখানে আবার তুলে নিয়েছি যেহেতু, গুণিত 8 করেছি, দিয়ে যোগ করে দিয়েছি। আর 81,000 টাকা যে পিটার দিয়েছে সেটা 4 মাস পরে এসছে, সুতরাং 8 মাস টাকা খেটেছে পুরো বছরের কথা যদি বলি। এইভাবে এটা যোগ করে দেখো, এটা এইভাবে আমি যোগ করে অনুপাত করে এটা 4:5:1 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এই 39,150 টাকা লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে কত না, এইটা গুণিত ওই 4 এদের যোগফল, যেমন হয় আনুপাতিক ভাগার, এখান থেকে 15,660 টাকা, এটা হচ্ছে একটা অ্যান্সার শ্রীকান্তের লভ্যাংশ। সৈফুদ্দিন পাবে একই রকমভাবে বার করেছি 5/10 এইভাবে এটার সঙ্গে, আর পিটার পাবে 1/10 এটার সঙ্গে 1/10, এইভাবে 3টে অ্যান্সার। ঠিক আছে, এই হলো পুরো অঙ্কটা। ঠিক আছে, দেখে নাও পুরো অঙ্কের সমাধান এটা। চলো তারপরে 6 দেখেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 3 × 1, এটা ভুল ছিল, 35 লেখা ছিল, এটা 3 × 1 হবে। সমাধানটা খুবই সহজ একটা সমাধান দিয়েছে, একদমই সহজ। দেখো আমি এখানে করেছি, এখানে যে এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ, এটা নিয়ে কোনো ঘাবড়ালে হবে না যে এটা দিয়েছে মানে কি করব, এটা কোনো চিন্তা নেই। ঠিক আছে, এরকম পরীক্ষা দেবে, তবে এটা কোনো আমার অঙ্কে কাজে লাগবে না। কিন্তু এটা কেন দিয়েছে না ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখো এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ, যদি এক্স সমান মাইনাস হাফ হতো তাহলে কি হতো দেখো, যদি তুমি এখানে মাইনাস হাফ বসাও, দেখো 2 × মাইনাস হাফ মানে এই জায়গাটায় -1 হয়ে যেত। ঠিক আছে, আর -1 +1 মানে 0, তো হরটা 0 হয়ে যেত। তো হর 0 হলে তো সেটা তো অসংখ্যাত হবে, সেটা তো অঙ্ক করা যাবে না। সেই জন্য এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ দিয়েছে। তবে এটা আমার কোনো ভয় খেলে হবে না, আমাকে নেইভাবেই করতে হবে। ঠিক আছে, এটা আমার কোনো কাজে লাগবে না। ঠিক আছে, বাকিটা যেমন আছে তেমন বাকি থেকে আমার দেখো কী করেছি, খুবই সহজ। জাস্ট এই দুটো লসাগু 2x + 1, তারপরে যেমন যোগ করে দিয়েছি, দিয়ে ওখান থেকে সমাধান করে এক্সের দুটো মান পেয়েছি, x সমান 0 আর x সমান 1। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। চলো তারপর দেখো 2-এরটা, এই যে 2-এর অঙ্কটা মানে এইটা, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যা নির্ণয় করো। এটা খুবই সহজ। ধরি সংখ্যাটি এক্স, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স। ঠিক আছে, শর্তানুযায়ী যেটা বলেছে সেটাই লিখেছি। কি বলেছে দেখো, যে সংখ্যার 5 গুণ, তার মানে 5x লিখেছি। তারপর দেখো তার বর্গের দ্বিগুণ, বর্গ মানে x², তার দ্বিগুণ মানে 2x², অপেক্ষা 3 কম মানে -3। যেমনটা বলেছে তেমনটা লিখেছি, লিখে জাস্ট এখান থেকে আমি সমাধান করে x সমান 3 আর x সমান -1 বের করেছি। কিন্তু -1টা অগ্রাহ্য হবে, যেহেতু এটা মানে ধনাত্মক সংখ্যা কিন্তু নেগেটিভ আসছে, সেই অগ্রাহ্য লিখেছি, তাহলে এর উত্তর হবে 3, তাহলে সংখ্যাটা হবে 3। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সমাধান। চলো তারপরে কি আছে দেখো, 7 দেখেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3 × 1, x সমান 2 + √3 এবং xy সমান 1 হলে 3x² - 5xy + 3y² এর মান নির্ণয় করো। খুব সহজ একটা অঙ্ক, এটা তোমাদের ওই করণী চ্যাপ্টার থেকে দিয়েছে। তো ঠিক আছে, এর সমাধানটা খুবই সহজ। দেখো এখানে করেছি আমি, x সমান 2 + √3, xy সমান 1 দিয়েছে, তাহলে y সমান হবে 1/x, তাই না? 1/x, তার মানে 1/2 + √3 হবে। এখান থেকে আমি x + yটা প্রথমে বার করে নিয়েছি, তার কারণ পরে কাজে লাগবে, সেই জন্য তোমরাও এইভাবেই করবে, x + yটা বার করে নেবে। দেখো লসাগু করে যোগ করে যেমন করে এটা 4 হয়েছে। তারপরে 3x² - 5xy + 3 যেটা দিয়েছে, ওখান থেকে দেখো কি করেছি, 3y² আগে নিয়েছি, দিয়ে 3 কমন নিয়ে এটা করেছি, দিয়ে এটা ফর্মুলা ফেলেছি a + b² - 2ab, এরকম করে এখান থেকে 11xy, xy এর জায়গায় 1 বলা আছে লিখে দিয়েছি, ব্যাস এখান থেকে 37 আনসার। খুব সহজ। দেখো ঠিক এই প্রসেসে তোমরা করবে, তাহলে সুবিধা হবে, এটা এই প্রসেসেই করতে হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো কি আছে, তারপরে একটা ভেদের অঙ্ক দিয়েছে। এটা খুবই খুবই সহজ, একদম ইজি অঙ্ক। x/y ভ্যারিজাস x + y এবং y/x ভ্যারিজাস x - y হলে দেখাও যে x² - y² সমান 2 ভাগ। একদম ছোট্ট বড় অঙ্ক আর খুবই সহজ অঙ্ক। দেখো সমাধানটা করেছি, একদম মানে সহজ অঙ্ক। x/y সমানুপাতিক x + y, এখানে আমি একটা ধ্রুবক ধরেছি k1, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। আর পরেরটাতে k2 ধরেছি, ঠিক আছে।
তারপর জাস্ট আমি 1 আর 2 গুণ করে দিয়েছি, ব্যাস গুণ করে এটা 1 হয়ে গেছে, আর ব্যাস এটা পেয়ে গেছে। দেখো K1 K2 হচ্ছে ধ্রুবক, আর 1/K1 করে এটাও ধ্রুবক হবে, প্রমাণিত। ঠিক আছে, চলো তারপর দেখো 8 দাগের, আজকে 8 দাগের পর্যন্তই করাবো। 8 দাগের এই দুটোই আমার লাস্ট অঙ্ক, তো ভালো করে দেখো তোমরা। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 3 × 1, ABC ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে। এটা খুবই সহজ, দেখো এখানে করেছি ABCD ক্রমিক সমানুপাতি, তার মানে A/B সমান B/C সমান C/D সমান K, তাই না? হ্যাঁ K ধরেছি, এখান থেকে A সমান BK, B সমান CK, C সমান DK করেছি। তারপরে কি করেছে দেখো, এই যে C সমান DK, তারপরে এখান থেকে এবার C সমান DK, তো B সমান CK, এই C এর জায়গায় আবার DK লিখেছি, এই যে এখানে DK পেয়েছি, এখান থেকে DK স্কোয়ার হয়েছে। একই রকমভাবে A সমান কি হবে BK, আবার B এর জায়গায় আমি DK স্কোয়ার লিখেছি, এই যে পেয়েছি এখানে এরকম করে DK কিউ, তাহলে A সমান DK কিউ, B সমান DK স্কোয়ার, আর C সমান DK। এবার জাস্ট এই তিনটে আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর D এর জায়গায় D লিখবো। LHS বাম পক্ষটা 1/B স্কোয়ার দিয়েছে, B এর মানে DK স্কোয়ার লিখে এটা এসছে, আর এসটা B এর জায়গায় DK স্কোয়ার, A এর জায়গায় DK কিউব, আর C এর জায়গায় DK লিখে এভাবে এটা যোগ করে এটা সেম আসছে, এটা যেটা আসছে এটা সেম আসছে, তাহলে LHS আর LHS প্রমাণিত। বোঝা গেল? খুবই সহজ একটা সমানুপাতের অঙ্ক দিয়েছে। চলো এটা হলো, তারপর কি আছে দেখো, তারপর লাস্ট এটাই আজকের ভিডিওর লাস্ট অঙ্ক এটা 8 দাগের 2। যদি A/B+C সমান B/C+A সমান C/A+B হয়, তাহলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। দেখো এটা আমি K ধরে নেবো, ঠিক আছে, সমানুপাতিক ধ্রুবক K ধরে নেবো, K ধরে নিয়ে আমি দেখাবো যে K এর মানটা হাফ বা -1। যদি K এর মানটা হাফ বা -1 দেখাতে পারি, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে এটা। তো সেটাই আমি করেছি, দেখো এখানে খুব সহজ একটা অঙ্ক। জাস্ট আমি ধরে নিয়েছি যে সবগুলোর মান K, ওকে, যেখানে K হচ্ছে এটা সমানুপাতিক ধ্রুবক। তারপরে দেখো A/B+C সমান K, এখান থেকে A সমান K × B+C। একই রকমভাবে B/C+A সমান K, এখান থেকে B সমান K × C+A। আবার C/A+B সমান K, এখান থেকে C সমান K × A+B। দিয়ে জাস্ট কি করেছি আমি, এই তিনটে খালি যোগ করে দিয়েছি। যোগ করলি ব্যাস, খুব সহজ। যোগ করার পরে দেখো একদম দারুণ একটা জিনিস চলে এসেছে, দেখো লক্ষ্য করো A+B+C। হ্যাঁ এখানে একটা কথা বলে দিই, অনেকেই কিন্তু এখানে এই জায়গাটা কি করে জানো তো, অনেকেই A+B+C কেটে দিয়ে 2K সমান 1 করে দেয়, কিন্তু সেটা করলে কিন্তু K সমান হাফ আসবে, কিন্তু K সমান মানে -1টা আমি দেখাতে পারবো না। এই জায়গাটা কিন্তু খেয়াল করবে তোমরা, এইখানটা এসে না অনেকে কি করে A+B+C কেটে দেয়, কেটে দিয়ে K সমান হাফ করে দেয়, কিন্তু ওইটা করলে K সমান -1টা আমি দেখাতে পারবো না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এইরকম ক্ষেত্রে তোমরা অবশ্যই সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবে, বাম দিকে নিয়ে এসে A+B+C কমন নিয়ে ঠিক এইভাবে যেমন করেছি এইভাবে করবে, ঠিক আছে? এখান থেকে আমরা পেয়েছি দেখো A+B+C সমান 0, তারপর B+C সমান -A পেয়েছি। এটা কেন করে নিলাম, এটা কাজে লাগবে দেখো। আর এদিকে তো বাকি 1 - 2K সমান 0, এখান থেকে K সমান হাফ পেয়েছি, ঠিক আছে? আর এই যে B+C সমান -A, এটা আমি এই দেখো এখানে দেখো B+C সমান কি পেয়েছে দেখো, যদি -A বসাবো, এই 1 নম্বর সমীকরণে বসাবো, বসালেই ওখান থেকে দেখো K এর মানটা -1 পেয়ে যাচ্ছি। যেহেতু K এর মান হাফ অথবা -1, তাই প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1, যেটা চেঞ্জ তাই প্রমাণিত হবে, ঠিক আছে? এই হলো আজকে তোমাদের এই মহিষীগড়ি BSM হাই স্কুলের এই টেস্ট পরীক্ষার অঙ্কের কোশ্চেনের পুরো 50 নম্বর, প্রথম 50 নম্বরের সমাধান। এটা আমি পার্ট 1-এ, আজকের ভিডিও মানে পার্ট 1-এ আমি দেখালাম প্রথম 50 নম্বরের সম্পূর্ণ সমাধান এবং সঠিক উত্তরমালা। আমি এর পরের ভিডিও ফিরে আসছি, পরের ভিডিও পার্ট 2-তে, সেখানে আমি শেষ 40 নাম্বার যে আছে সেই লাস্ট 40 নাম্বারের সমাধান আমি দেখাবো। আর ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক, ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। আর আমার অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করাতে অনুপ্রেরণা জাগাবে। আর যেমন তোমরা এটা ওই অঙ্কগুলো দেখে যেমন তোমাদের ভালো লেগেছে, উপকৃত হয়েছে তোমরা, তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় সেই জন্য বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের চ্যানেলটিকে যারা আগে দিয়ে সাবস্ক্রাইব করে গেছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you for watching.